হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যে সিনেমাটির সম্পর্কে জানতে চলেছি, সিনেমাটির নাম হচ্ছে জোশি। সিনেমাটি রিলিজ পেয়েছিল 2020 সালে দক্ষিণ কোরিয়াতে। সিনেমাটির IMDb রেট হচ্ছে 10-এ 6.5 এবং এটা এমন একটা সিনেমা যেখানে খুবই কম ক্যারেক্টার রয়েছে, মানে টোটাল নায়ক নায়িকার উপর ভিত্তি করেই সিনেমাটি তৈরি করা হয়েছে। তবে এখানে একটা বিষয় আমি বলি, সিনেমাটার কাহিনী অন্যান্য যে কোরিয়ান সিনেমা হয় অনেক রোমান্টিক, অনেক অ্যাকশন, অনেক থ্রিলার, এই টাইপ কিছু না। সিনেমাটি খুবই বাস্তবধর্মী। অনেক সময় হয় কি, আমরা করে কি আবেগের বশে মায়ায় পড়ে কাউকে ভালোবেসে ফেলি, কিন্তু আস্তে আস্তে দিন যায় আমরা বুঝতে পারি কামটাকে ঠিক করছি, আমার একটা ভবিষ্যৎ আছে, এটা আছে, ওইটা আছে। তারপর কি হয়, ওই প্রেমটা টিকে না বা তার চিন্তা না করে নিজের চিন্তা আমরা করি। মানে বাস্তবে যেটা হয় সেটাই সিনেমাতে বোঝানো হয়েছে। তুমি যদি একটু ধৈর্য ধরে সিনেমাটা দেখো, শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে বিষয়টা। আমি আবারও বলি, ধরো একটা ধনীর মেয়ে গরিবের একটা ছেলেকে পছন্দ করে প্রেম করেছে। প্রেম যখন হয় তখন তো ভালো লাগে, কিন্তু আস্তে আস্তে চিন্তা ভাবনা হয় ওর বাড়ি গিয়ে আমি থাকবো কিভাবে, ওর বাড়ি কি ওয়াইফাই আছে, ওর কি গাড়ি আছে, ওকে আমাকে এই সব জিনিস দিতে পারবে, তখন আস্তে আস্তে কি হয়, আলাদা হয়ে যায়। ব্যাপারটা অনেকটা এরকম। তো চলো আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে মূল ভিডিওতে যাই। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমার গল্পের শুরু হয় লি নামের একটা ছেলেকে দেখিয়ে, যে দক্ষিণ কোরিয়ার সিওলের সবচেয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু তার জীবন কিন্তু মোটেও সহজ নয়। এর কারণটা হচ্ছে, লি করেছিল কি নাম্বারের আশায় ওই ইউনিভার্সিটির একটা মহিলা প্রফেসরের সাথে ভুল সম্পর্কে আটকা পড়েছে। মানে ওই মহিলা যদি সুপারিশপত্র করে দেওয়ার একটা ভালো চাকরি হবে, আর এই সুযোগে ওই মহিলা প্রফেসর করছে কি ওকে মনে করে পতিতা বয় হিসেবে ইউজ করছে। তবে এই ব্যাপারটা নিয়ে ও খুব খুশি নয়, ও খুবই টেনশনে থাকে, ঠিক মতো খেতে পারে না, ঘুমাতে পারে না, বুড়াবিটির সাথে কারবার লাগে। তো একদিন সে বিল্ডিং থেকে যখন বের হচ্ছিল, তখন একটা টিচার ওকে ডাকে। তো লি তো একদম ভয় পেয়ে যায়, আর মনে হতে থাকে হয়তো ওর আর ওই প্রফেসরের যে সিক্রেট সম্পর্কে তারা জেনে গিয়েছে, কিন্তু ব্যাপারটা তা নয়। ওই শিক্ষক জাস্ট বলে তোমার প্যান্টের চেন খোলা। তবে লি তখন এত ভয় পেয়ে যায় যে সেখান থেকে দৌড়ে চলে যায়। মানে ওর জীবনটাই বর্তমানে ভয়ে চলছে, ভয়ে ভয়ে। তবে ওর একটা গার্লফ্রেন্ড রয়েছে, তবে ওর গার্লফ্রেন্ডও যায় না যে লির সাথে ওর প্রফেসরের কিছু একটা চলছে। তো যাই হোক, লি একটা ছোট্ট ঘরে থাকে, মাত্র 10 বর্গ মিটারের একটা রুম, সেখানে তার গার্লফ্রেন্ডও থাকে, মানে গার্লফ্রেন্ডের বাড়িতেই থাকে। এবং ইউনিভার্সিটিতে, এবং লি এবং তার গার্লফ্রেন্ড কিন্তু একই ইউনিভার্সিটিতে পড়তো। তো লি যখন তার গার্লফ্রেন্ড নিয়ে কলেজে থাকতো, তখন সামনে যখন প্রফেসর আসতো, তখন আমাদের লি যে কোন লেভেলের আনইজি ফিল করতো এটা খালি ওই জানতো। মানে ওর জীবনটা এইভাবেই চোরের মতো বাজছিল। তো এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ করে রাস্তায় চলার সময় লির দেখা হয় একটা মেয়ের সাথে, যে হুইল চেয়ার থেকে নিচে পড়ে গিয়েছে। মেয়েটা একদম হাঁটতে পারে না, পুরোপুরি প্যারালাইজড। তো লি তাকে উঠে দিতে যায়, মানে ওই মেয়েটার জন্য লির অনেক খারাপও লাগে এবং ঠিক করে মেয়েটাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। কিন্তু দেখতে পাই মেয়েটার যে ইলেকট্রিক হুইল চেয়ার ছিল সেটা কাজ করছিল না। তাই লি করে কি একটা ঠেলা গাড়ি করে ওই মেয়েটাকে ঠেলতে ঠেলতে বাড়ি পর্যন্ত নিয়ে যায়, এবং পথে অনেকগুলো সরু গলি এবং রাস্তা পেরিয়ে অবশেষে তারা একটা নির্জন জায়গায় পৌঁছায়, যেখানে ওই মেয়েটার বৃদ্ধা দাদি ওয়েট করছিল। তো মেয়েটা তখন লিকে ধন্যবাদ দিতে চায়, আর এজন্য সে খাবার তৈরি করে, কিন্তু লির একটু লজ্জাবোধ করছিল। মানে এরা অনেক গরিব, এদের খাবার যদি আমি খেয়ে এদের তো শর্ট পড়বে, কি খাবো আমি এদের এখানে। কিন্তু আবার লি ভাবে আমি যদি না খাই মেয়েটি ভাববে ওদেরকে ছোট করে দেখলাম। তো এই জন্য লি করে কি দ্রুত খাবার খেতে শুরু করে, যেন মেয়েটার মন খারাপ না হয়, আর খাবার শেষ করে সেখান থেকে চলে যায়। এবং ও ভেবেছিল হয়তো মেয়েটার সাথে আর দেখা হবে না, কিন্তু ভাগ্য তো অন্যরকমই ঠিক করে রেখেছিল। মানে কিছুদিন পরে রাস্তার ধারে আবারও তাদের দেখা হয়ে যায়, আর দেখা যায় জোশির দাদি মূলত রাস্তা থেকে আবর্জনা তুলছিল। রাস্তার মধ্যে বোতল টতল এগুলো কুড়িয়েই ওরা বিক্রি করে জীবন চালায়। ইভেন আমি যখন চায়না বেড়াতে গিয়েছিলাম, তখনই
দেখেছি ওখানকার বৃদ্ধা মানুষগুলো বোতল কুড়ায়। তো যাই হোক, লি এটা দেখে থেমে যায় এবং তার খারাপ লাগে আর সে দৌড়াতে গিয়ে দাদিকে সাহায্য করতে লাগে। আর তারপর আবার ওনার সাথে ঘরে যায়, খাবার খায়, আর এরপর তারা একটু একটু করে কথা বলতে শুরু করে। এরপরে মিড টার্ম উৎসবের দিনে লি একটা দোকানে কাজ করছিল, আর তার বস তখন তাকে দুটি বড় বড় বক্স দেয়, আর ভেতরে অনেক সবজি ছিল। কিন্তু লির তো নিজেরই রান্নাঘর নেই, আর সে তো রান্নাও করতে পারে না। তো সেভাবে সবজিগুলো ওই মেয়েটাকেই দিয়ে দেয়। তো সবজিগুলোর বক্স নিয়ে লি করে কি জোশীর বাড়িতে যায়, কিন্তু জোশী এটা দেখে খুশি হয় না, বরং ওর কাছে মনে হয় যে লি হয়তো ওকে ভিক্ষা দিতে এসেছে, দয়া করছে। তো জোশী এখানে বলে, আমি তোমার দয়া চাই না, কিন্তু যেহেতু তুমি আমাকে এটা দিয়েছো আমি তো তোমাকে কিছু দেবই। তো এরপর আবার ওকে খেতে ডাকে, আর এবার খেতে গিয়ে লিও করে কি নিজেও রান্নার সাহায্য করে, দুজনে মিলে রান্না করে গল্প করে। আর তারপর সে লিকে নিজের নাম বলা হচ্ছে জোশী, আর রান্না করতে করতে জোশী তার জীবনের গল্প শোনায়। তো জোশী বলে, একটা সময় আমরা খুব সুখী পরিবার ছিলাম, বাবা মা ছিল, সবাই মিলে ভালো মতো থাকতাম। আর তারপর একদিন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে, আর সেই দুর্ঘটনায় আমার বাবা মা মারা যায়, আর আমার পা ভেঙে যায় এবং পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। আর তারপর থেকে আমি আমার দাদির সাথেই থাকি। আর আমার দাদি বৃদ্ধা মানুষ, সে রাস্তার ময়লা কুড়ায়, আর কখনো কখনো ফাঁকা যে মদের বোতল থাকে সেগুলো নিয়ে আসে। এছাড়া অনেক পুরনো বই নিয়ে আসে, আমি সেই বইগুলো পড়ি, আর বইয়ের গল্পগুলো আমি সবসময় মাথায় রাখি। আর আমি জীবনে এত মদের বোতলের গন্ধ শুকেছি যে আমি মদের গন্ধ শুকতেই বলতে পারি যে এটা কোন দেশের এবং কত বছরের পুরনো। তো লিতো এই কথা শুনে অবাক হয়ে যায় যে এই মেয়ে প্যারালাইজড ছিল, তার ব্রেন অনেক কাজ করে। আর তারপর জোশী বলা শুরু করে, আমি বই পড়ে পড়ে পুরো পৃথিবী ঘুরে বেরিয়েছি, জাপান, চীন, আমেরিকা, বাংলাদেশ, সব জায়গায়। কিন্তু আমার জীবনের সবচেয়ে যাওয়ার ইচ্ছা হচ্ছে স্কটল্যান্ডে, কারণ ওখানে হুইস্কি তৈরি হয়, কারণ ওটা হুইস্কির জন্য জন্মভূমি। তো যাই কিছুদিন পর লি করে কি আবারও আসে, আর এইবার সে এসেছিল জোশীর ভাঙা হুইল চেয়ার ঠিক করতে, এবং সে অনেক চেষ্টা করে এবং স্ক্রুড্রাইভার দিয়ে ঘুরায়, তার লাগায়, কিন্তু লাভ হয় না, মানে হুইল চেয়ার ঠিক হয় না। তো জোশীর ব্যাপারে অনেক লজ্জা লাগে এবং সে ভাবে লি আমার জন্য এত চেষ্টা করলো, কিন্তু আমি ওকে ঠিক মতো খাওয়াতেও পারলাম না। তো যাই এরপর লি ফিরে আসছিল, আর তখন হঠাৎ তার মনে পড়ে যে জোশী একবার বলেছিল যে তার দাদি একটা উপন্যাস নিয়ে এসেছিল, কিন্তু সেটা তো শুধুমাত্র প্রথম অংশ ছিল, আর দ্বিতীয় অংশ খুঁজতে সে সিওলে প্রায় সকল লাইব্রেরি ঘুরেছিল, তবে হ্যাঁ লাস্টে পেয়েছিল। আর এরপর সে দ্বিতীয় অংশটা যখন পড়েছিল তখন তার কাছে মনে হয়েছিল যে সূর্যের আলো হয়তো তার হৃদয়ে ঢুকে গিয়েছে। আর ওই দিনই লিভ চতুর্থবারের মতো জোশীর বাড়িতে খেয়েছিল, এবং তারপর থেকে ওর জীবন বদলে যেতে লেগেছিল। আর এদিন থেকে কিন্তু লি আর কখনোই মহিলা প্রফেসরের কাছে যায় না, মানে তার চাকরির টেনশন চলে গিয়েছে যে লাইফে বাঁচতে হবে, যা মনে চায় তাই করতে হবে। এবং ও যেটা করতো, মাঝে মাঝে জোশীর যে দাদি তার ময়লা ওঠাতে সাহায্য করতো এবং জোশীকে নিয়ে বেড়াতে যেত। মানে ধীরে ধীরে লি করে কি তার নিজের স্বার্থ ভুলে জোশী নামের এই অনির্হম বা অসহায় মেয়েটার জীবনে ঢুকে পড়ে এবং একে অপরের হৃদয়ে জায়গা নিতে শুরু করে। এবং লি সবসময় জোশীর কথা ভাবতো, এমনকি তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলার সময় সে জোশীর কথা বলে ফেলতো, তবে শুধুমাত্র এতটুকুই বলতো যে আমি একটা প্যারালাইজড মেয়েকে জানি, ওর অনেক বড় বড় স্বপ্ন রয়েছে। কিন্তু ওর গার্লফ্রেন্ডের ব্যাপারটা অন্যভাবে নিত না। এর কারণটা হচ্ছে একটা প্যারালাইজড মেয়ে, আমি এত সুন্দরী, বরং উল্টো খুশি হতো যে আমার বয়ফ্রেন্ড লি একটা ভালো হৃদয়ের মানুষ। তো একদিন তার গার্লফ্রেন্ড বলে, তুমি কি চাও ওই মেয়েটাকে কি আমি হেল্প করি, আমাদের কিছু কমিউনিটির লোক রয়েছে, তারা এসে ফ্রি তোর বাড়িটা কিন্তু ঠিক করে দেবে। তো লি এটা শুনে বলে, ভালোই তো হয়। তো এরপর আমরা দেখি খুব শীঘ্রই কমিউনিটির লোকজন এসে জোশীর বাড়ি ঠিক করতে শুরু করে। আর লি করে কি জোশীর জন্য আরো নতুন কিছু বই নিয়ে আসে এবং দুজনে কথা বলছিল। তো লি তখন জিজ্ঞাসা করে, তোমার সবচেয়ে কোথায় বেশি যেতে ইচ্ছে করে? জোশী তখন হাসতে হাসতে বলে, স্কটল্যান্ড, কারণ ওইখানে সবচেয়ে ভালো হুইস্কি পাওয়া যায়। তো এরপর লি ফোন বের করে গুগল ম্যাপ খোলে আর স্ট্রিট ভিউ চালু করে। তো লি তখন বলে, চলো আমরা আজকেই স্কটল্যান্ডে যাব। তো দুজনে এরপর করে কি ফোনের স্ক্রিনে গুগল ম্যাপ চালু দিয়ে স্কটল্যান্ডের পাহাড়, সবুজ মাঠ, পুরনো দুর্গ দেখতে থাকে। এবং জোশী তো এর আগে কখনো গুগল ম্যাপ এরকম দেখেনি, ওর কাছে সত্যি মনে হয় যে ও সত্যি স্কটল্যান্ডে রয়েছে। আর ঠিক তখনই ওদের দরজায় কেউ কড়া নাড়ে, এখানে লির গার্লফ্রেন্ড চলে এসেছে। তো লির গার্লফ্রেন্ড যখন দেখে যে লি আর ওই মেয়েটা কত সুন্দর করে কথা বলছে, তখন তো একটু শক খায়, কারণ ও মনে করেছিল জোশী হয়তো প্যারালাইসিস একটা মেয়ে, অত সুন্দর হবে না, বুড়ি টুড়ি হবে, কিন্তু এত সুন্দরী মেয়ে। তো এটা দেখে ওর একটু সন্দেহ জাগে। আবার ওইদিকে জোশীও জানতে পারে যে লির একটা গার্লফ্রেন্ড রয়েছে। তো ওরা চলে যাওয়ার পরে জোশী চুপচাপ বসে থাকে এবং ওর মন খুব চিন্তায় ভরপুর ছিল এবং ও ভাবে, আমি এটা কি করছি, লিরও তো একটা জীবন রয়েছে, ওর একটা গার্লফ্রেন্ড রয়েছে, আমি কেন ওর জীবনে ঢোকার চেষ্টা করছি। তো পরের বার লি যখন আসে তখন জোশী আর দরজা খোলে না এবং ভেতর থেকে বলে, তুমি প্লিজ এসো না। তো লি এটা বুঝতে পারে এবং সে নিজেকে দোষারোপ করে যে না, হয়তো আমার এটা উচিত হচ্ছে না, এবং জোর না করে চলে যায়। তো এর ফলে জোশী আবারও একা পড়ে যায়, মানে আবারও সেই পুরনো জীবন। কিন্তু এইবার তার কিছুটা আলাদা লাগছিল। আগে যখন সে একা থাকতো তখন সে একাকিত্ব বোধ করতো না, কিন্তু লি যখন তার জীবনে এসেছিল তখন আবার চলে যাওয়ার পরে ওর এখন সবকিছু খালি খালি লাগছে। লিরও একই অবস্থা ওইদিকে, কারণ লি এতদিন প্রফেসরের আন্ডারে ছিল, চিন্তা করো। আবার তার যে গার্লফ্রেন্ড, সেও স্বাবলম্বী, ও থাকে হচ্ছে গার্লফ্রেন্ডের রুমে। তো কোথাও কিন্তু আলফা না, বস না, ও সবার আন্ডারে থাকে। তো এই জোশী মেয়েটার কাছে এসে ও একটু স্বাধীনতা পেয়েছিল। তো ওরও বারবার তখন জোশীর কথা মনে পড়তে শুরু করে। আর অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরে ও ফাইনালি রিয়েলাইজ করে যে ও জোশীকে ভালোবেসে ফেলেছে। আর ক্রিসমাসের দিন লি করে কি তার গার্লফ্রেন্ডের সঙ্গে বসেছিল এবং ওর গার্লফ্রেন্ড কিছু বলছিল, বাট লির মন সেখানে
ছিল না, সে চুপচাপ বসেছিল আর তার মন খারাপ ছিল। আর তখনই রাস্তার ধারে কমিউনিটির একটা বড় দিদিকে দেখা যায়। আর দিদি তখন বলে, এই লি, তুমি কি জানো যোশীর দাদি 1 মাস আগে মারা গিয়েছে? তো এই কথা শুনে তো লি শকড হয়ে যায় এবং ভাবে তার মানে যোশী পুরো একা রয়েছে 1 মাস ধরে। তো হাঁটতে হাঁটতে যখন এটা ভাবছিল, চারিদিকে তখন বরফ পড়ছিল এবং ও বুঝতেই পারেনি কখনো ভাবতে ভাবতে যোশীর বাড়ির সামনে চলে এসেছে। আর এরপরও সাহস করে কি দরজায় কড়া নাড়ে। আর যোশী এরপর দরজা খুলে দেয় এবং দুজনে এক অপরকে দেখতে থাকে এবং পরিবেশটা বেশ অদ্ভুত ছিল, কেউ কিছু বলছিল না। এবং লি তখন ধীরে ধীরে বলে, তুমি ঠিক মতো খাচ্ছ তো? আর জানালাটা তো ভেঙে গিয়েছে, সেটাও তো ঠিক করা উচিত। আর উঠোনে এত বরফ জমে রয়েছে, সেগুলো কে পরিষ্কার করবে? তো জো সেগুলো চুপচাপ শোনে, কিন্তু ও মনে মনে ভাবে যে লি আমাকে দয়া করছে, সে ভাবছে আমি একা থাকতে পারবো না, কিন্তু আমার কারো দয়া লাগবে না। আর এই জন্য সে ঠান্ডা স্বরে বলে, তুমি যাও, আমি ঠিক আছি। তো লি এখানে কিছু না বলে ঘুরে চলে যেতে লাগে, কিন্তু বারবার পেছন ফিরে দেখছিল এবং সে ভাবছিল হয়তো যোশী ওকে ডাকবে। আর এরপর যোশী দরজার কাছে দাঁড়িয়ে ওকে যেতে দেখছিল আর মনে মনে ভাবছিল, আমি কি সত্যি একলা থাকতে চাই? আর তখনই যোশী বুঝতে পারে যে ও আর একা থাকতে পারবে না বা চায় না, এবং হঠাৎ করে জোরে চিল্লিয়ে ওঠে, যেও না লি। আর এরপর লি সেখানেই থেমে যায় এবং ফিরে তাকিয়ে দেখে যে যোশী কাঁদছে। তো যোশী তখন বলে, আমি আর একলা থাকতে চাই না। আর ঠিক ওই মুহূর্তে তারা দুজনেই বুঝে যায় তারা এক অপরকে ভালোবাসে। তো যোশী এরপর বলে যে, আমি জানি এই সম্পর্ক হয়তো ভালো চলবে না, তুমি স্বাভাবিক আর আমি প্যারালাইসিসড, তবুও কিছুদিনের জন্য হলেও আমার সঙ্গে থাকো। লি তখন কিছু বলে না, শুধু শক্ত করে জড়িয়ে ধরে। আর এরপর লি করে কি তার সকল জিনিসপত্র নিয়ে যোশীর বাসায় চলে আসে, যদিও লির নিজের বলতে তেমন কিছুই ছিল না, কিছু কাপড় আর বই। তো দুজনেই একসাথে থাকতে শুরু করে। তো প্রথম নতুন প্রেম সবকিছু ভালোই চলছিল, একসাথে রান্না করা, গল্প শোনা, গান শোনা, হাসাহাসি। কিন্তু ধীরে ধীরে এরকম চলে না, আর রোমান্স কমে যেতে থাকে, কারণ বাস্তবতা দরজায় কড়া নেড়েছে। লিকে তার ক্লাসে যেতে হয়, এর উপর আবার পার্ট টাইম কাজ করতে হয়, এবং তারপর যেটা হতো ক্লান্ত হয়ে বাসায় ফিরতো। তো তখন আর রোমান্টিকনেস তো আসে না। আর যোশী ওই দিকে সারাদিন একাই বই পড়তো, আর এই দিকে যোশী উঠানের ভাঙা ছিদ্র দিয়ে বাইরে তাকাচ্ছিল। আর হঠাৎ ওর মনে হয় একটা বাঘ দাঁড়িয়ে রয়েছে। তো ও কারিকে লিকে ডেকে বলে, দেখো দেখো একটা বাঘ রয়েছে। লি তখন শান্ত কণ্ঠে বলে, শহরে বাঘ আসবে কোথা থেকে? তুমি ভুল দেখেছ। কিন্তু যোশী জানতো যোশী ভুল দেখছে না। বাঘ মানে হচ্ছে তাদের সম্পর্কে একটা বিপদ আসতে চলেছে, এবং সে বুঝতে পারছিল তাদের সম্পর্কের মধ্যে খুব শীঘ্রই সমস্যা আসবে। কারণ আগে উইকেন্ডে লি যোশীকে নিয়ে ঘুরতে বের হতো, কিন্তু এখন আর যায় না। দুজনের কথাবার্তাও কমে গিয়েছে। আর এরপর একদিন যোশী আবারও বলে, বাঘ এসেছে। আর লি তখন বুঝতে পারে যোশী কি মিন করছে। তবে তারপরেও সে বলে, ঠিক আছে, বাঘ এসেছে না, আমাকে খেয়ে ফেলুক, তুমি পালিয়ে যেও। কিন্তু দুজনেই জানতো বাঘ মানে হচ্ছে তাদের সম্পর্কের মধ্যে ঝামেলা আসতে চলেছে। আর একদিন যোশী করে কি লিকে প্রেগনেন্সি টেস্ট কিট দেয়। তো ভয়ে ভয়ে লি দেখলো যেটা নেগেটিভ এসেছে, মানে যোশী গর্ভবতী না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই লির মাথায় একটা চিন্তা আসে। ওর মাথায় আসে, যদি এই টেস্টটা পজিটিভ হতো তাহলে তো সারা জীবনের জন্য এখানে আটকে যেত। আর তখন আর হঠাৎ করে মনে হয়, বাইরের জগৎটা কত বড়, কত সুযোগ সুবিধা রয়েছে, ভালো চাকরি রয়েছে, ভালো জীবন রয়েছে, ভালো সুন্দরী মেয়ে রয়েছে, গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, আর আমি এই মেয়ের সাথে ঝুপড়িতে আটকে রয়েছি, একটা প্যারালাইজড মেয়ের সাথে। তো এইবার প্রথম লির মনে এই প্যারালাইজড মেয়ের কাছ থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছা শুরু করে, মানে সম্পর্কের মাত্র 3-4 মাসের মধ্যেই। তবে তারপরেও লির রাতে আবারও ফোনে গুগল ম্যাপ খুলে এবং যোশীকে বলে, চল আমরা স্কটল্যান্ডে যাই। কিন্তু এইবার যোশী আর স্কটল্যান্ডে যেতে চায় না। সে বলে, আমার বাড়ির সামনে রাস্তাটা একটু দেখাও তো। তো এরপর লি করে কি ম্যাপে সেই গলি খোলে যেখানে যোশী তার পুরো জীবন কাটিয়েছে। আর ওই যে তোমরা তো জানো, গুগল ম্যাপে যখন ভিডিওগুলো করে বা ছবি তুলে, তখন যারা যেখানে থাকে সেই দৃশ্যটা দেখা যায়। তো ওই সময় গুগল ম্যাপ যখন রাস্তাগুলো ম্যাপিং করছিল, তখন ওর দাদি কিন্তু ময়লা সরাচ্ছিল, ময়লার গাড়ি ঠেলছিল। তো ওই দৃশ্য দেখে যোশী বলে ওঠে, দেখো আমার দাদি ময়লার গাড়ি ঠেলছে, সে এখনো কাজ করছে। আর এখানে যোশী বুঝতে পারে মরার আগ পর্যন্ত শুধুমাত্র দাদিই ছিল তার সাথে আনকন্ডিশনালি, পৃথিবীর আর কেউ তার সাথে থাকতে চাইবে না। হয়তো আবেগে কিছুদিন কেউ থাকবে, ভালো লাগবে, কিন্তু সেই কানেকশনটা সারা জীবনের কানেকশন হবে না। তো এর কিছুদিন পরে যোশী বলে, আমি বাইরে যেতে চাই, সমুদ্রের নিচের জগৎ দেখতে চাই। তো লি এর জন্য করে কেউ অ্যাকোয়ারিয়ামে নিয়ে যায়, আর কাচের পেছনে হাজারো রঙিন মাছ ভেসে চলছিল। তো যোশী তখন বলে, দেখো আশ্চর্যের বিষয়টা, তাই না? আমরা ভাবি মাছগুলো কাচের মধ্যে আটকে রয়েছে, কিন্তু মাছগুলো ভাবছে আমরা হয়তো বাইরে আটকে রয়েছি। আসলে আগে আমি ভাবতাম যদি ভালোবাসার মানুষ পাশে থাকে তাহলে আটকে থাকার মধ্যেও কষ্ট নেই। তো এরকম হয়তো এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে মাছগুলো রয়েছে তাদের ভালোবাসার মানুষ তাদের সাথে রয়েছে, যার জন্য ওদের কোনো কষ্ট নেই, ওরা খুশিতে রয়েছে। তো এই কথা শুনে লি করে কি হালকা একটু হাসি দেয়। আর যোশী তখন লিকে বলে, তুমি আমার কাছে না থাকলেও আমি বিশ্বাস করবো তুমি সবসময় আমার সাথে আছো, আমার কোনো দুঃখ হবে না। তো এরপর রাতে লি ঘুমাতে গেলে যোশীর কথাগুলো লির কানে বাজতে থাকে, যে তুমি না থাকলেও আমি ভাববো তুমি আছো। আর তারপর হঠাৎ করে সে জেগে ওঠে এবং বুঝতে পারে যে যোশী আসলে কি বোঝাতে চেয়েছে। ও আসলে বলেছিল যে তুমি চলে যাও, তোমার জীবন নিয়ে তুমি এনজয় করো, আমি একা থাকতে পারবো, আমার জন্য তোমার জীবন নষ্ট করার কোনো দরকার নেই। অ্যাকচুয়ালি যোশীও জানতো বাইরের জগৎটা অনেক বড়, অনেক সুন্দর, সেখানে অনেক সুযোগ রয়েছে। আর লির মন যেহেতু একবার উড়ে গিয়েছে, ও জাস্ট এখন অনুতপ্ততা থেকে ওর দেহটা এখানে রেখে দিয়েছে, মন এখানে নেই। কিন্তু যোশী এটা বুঝতে পেরেছে, আর ও চায় না যে লি এখানে থেমে থাকুক বা লির বোঝা হয়ে থাকুক। তো এই কারণে যোশী ওকে ছেড়ে দিতে চায় এবং
মুক্ত করে দিতে চায়, কিন্তু যে সুন্দর স্মৃতিগুলো রয়েছে সেগুলো সারা জীবন নিজের কাছে রাখতে চায়। তো এরপর ঘটনা চলে যায় 5 বছর সামনে, যেখানে আমরা দেখতে পাই লি জোশিকে নিয়ে স্কটল্যান্ডে এসেছে। মানে সত্যি সত্যি স্কটল্যান্ডে এসেছে, তার মানে লি আর কি জোশিকে ছাড়েনি। তো এখানে আমরা দেখতে পাই সবুজ পাহাড়, নীল আকাশ, পুরনো দুর্গ, যেটা আর কি আমাদের জোশি দেখতে চেয়েছিল। দুজনেই ঘুরছে, হাসছে এবং খুশি হয়ে জীবন কাটাচ্ছে। কিন্তু এরপর আসে আসল টুইস্ট, এই সবকিছু মিথ্যা। জোশি তো ঘরেই রয়েছে, ও জাস্ট স্বপ্ন দেখছিল এবং লিওকে মূলত আরো 5 বছর আগে ছেড়ে গিয়েছে। লি নিজের জীবনে অনেক সফল হয়েছে, চাকরি পেয়েছে, বিয়ে করে নিয়েছে, বাচ্চা হয়েছে, কিন্তু আবেগের বশে যে জোশিকেও ভালোবাসা দেখিয়েছিল সে এখনো সেই ছোট্ট ঘরে একলা পড়ে রয়েছে। সে বাড়ি ছাড়া কোথাও যায়নি, কিন্তু লির কাছ থেকে একটা জিনিস শিখেছিল, সেটা হচ্ছে গুগল ম্যাপ চালানো। সে যেহেতু ঘুরতে পারে না, বাইরে যেতে পারে না, এই গুগল ম্যাপ দিয়ে পুরো দুনিয়া দেখতো। তবে হ্যাঁ, সে একটা জিনিস শিখেছে, কিভাবে একা বাঁচতে হয়, যেটা তার নিয়তি সেটা নিয়ে তাকে বাঁচতে হবে। তো এখানে এই সিনেমাটি শেষ হয়। তো আমি বিশ্বাস করি তোমাদের বেশিরভাগ পোলাপানের কাছে সিনেমাটি ভালো লাগে নাই, কারণ এখানে রোমান্টিক নাই, টুইস্ট নাই, ডনলির ঘুষি নাই, কিন্তু সিনেমাটা যে কত বাস্তব ধর্মী। আমি তোমাকে কয়েকটা উদাহরণ দেখাই। এই যে অনেক সময় ফেসবুকে দেখো না, জমুক একটা মেয়েকে অ্যাসিড দিছে, তারে বিয়ে করবো, ওর জীবনটা চেঞ্জ করে দেবো, অমুক মেয়ের ডিভোর্স দিছে, দুঃখ হয়েছে, ওর জীবনটা চেঞ্জ করে দেবে, বা অমুক তমুক, মানে অমুক গরিব, মানে জাস্ট অনেক সময় আবেগের বশে অনেক কিছু মানুষ করে, কিন্তু ওই আবেগ তো বেশি দিন থাকে না। হ্যাঁ, নর্মালি বেশি দিন থাকে না। তুমি রেপাল একটা মেয়েকে যদি বিয়ে করো, কয়েকদিন পরে কথা শুনতে শুনতে তুমি নিজেই ডিমোটিভেটেড হয়ে যাবে। আমি জাস্ট বোঝাচ্ছি আর কি, আমি বলতেছি না যে বিয়ে করা উচিত না, কিন্তু এরকম হয় আর কি। বেশিরভাগ ক্ষেত্রে এরকম মানবতা করে বা মায়ের পরে আমরা অনেকের জীবনে ঢুকি, এবং তারপর কি হয়, তাদের একটা মনে করো ভালো স্মৃতি দিয়ে আসে, যে স্মৃতিটা তাদেরকে সারা জীবন কষ্ট দেয়। আমি জানি না আমি তোমাকে বোঝাতে পেরেছি কিনা, তবে এই জিনিসগুলো তুমি হয়তো রিলেট করতে পারছো। সিনেমাটা খুবই বাস্তবমুখী এবং এইরকম থিমের সিনেমা এর আগে আমি কখনোই দেখিনি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।